এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে। নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চাই না। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখবেন আসে বা অনেকে কমেন্টে লিখেন, বুঝলে বুঝ, না বুঝলে তেজপাতা। তো এই বক্তব্যগুলা যারা বোঝার মতন মানুষ গিলু আছে কম বেশি, তারা বুঝতেছেন, আর যাদের মাথায় গিলু টিলু নাই তারা লাফাচ্ছে না, আরে ধুর এই না সেই না হালকা। বিএনপি এবং জামাতের জন্য সার্জিস একটা হেডেক হয়ে দাঁড়াবে আর কয়েকটা মাস পরে। তো যেই নমুনা এই পোলা জানি বেশি দিন বাঁচে কিনা, আবার অন্য কোনো দল বা অন্য কোনো পক্ষ ভারতের হইতে পারে সামহাও এই ছেলেটা নিয়ে শেষ করে দেয়, তখন আরেকটা শক্তি এখানে রাজনৈতিক খেলার সুযোগ হয়ে যাবে অনেক কিছু। কিন্তু এই ছেলেটার জীবনের নিরাপত্তা নিয়ে আমি নিজেই শঙ্কিত আছি তার বক্তব্যের কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো এক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। চোখে পড়েছে, সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাঙ্গাইল সদর টাঙ্গাইল। এখন আসুন আপনারা বলুন তো, এই উপজেলা ভূমি অফিসে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয়? তাহলে টাকা দিয়ে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি? তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয়, আপনারা এই টাঙ্গাইলের যে কোনো অন্যায় দেখলে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কিনা? আমরা জানতে পেরেছি আপনার এই যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ, ঠিক কিনা? তাহলে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল যখন বাংলাদেশে মাত্র 19টি জেলা ছিল, তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল। সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন কোন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে, সেটি কি আমাদের স্পিরিটের সাথে যায়? তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে স্বমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য, একটি টিকিটের জন্য, সবচেয়ে কষ্টকর অবস্থায়। কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক মতো হয়? তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি? ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয়, এই টাকা দেওয়ার জন্য আমরা কি এই অভ্যুত্থান ঘটিয়েছি? আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি। আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই, শুধু এই টাঙ্গাইলে নয়, পুরো বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই, তাহলে আমাদের যে সংশোধন, সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায় থেকে।
আপনারা বলুন তো, আপনার এই টাঙ্গাইলে চাঁদাবাজি হয় কিনা? অটো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজির নামে সিন্ডিকেট আছে কিনা? তাহলে এই যে আমাদের স্পিরিট, সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে ওইসব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস, সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে। একটি জিনিস মনে রাখবেন, এটি কখনো মনে করার উপায় নেই যে 100 জন মানুষ চাঁদাবাজি করছে, করুক। মনে রাখবেন, এটি একটি ছোঁয়াচে রোগ। কেউ যদি একবার স্কোপ পায়, এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে চাঁদাবাজিটি করা হয়, এ কারণে আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয়, বাসের ভাড়া বেশি রাখা হয়, সবজির দাম বেশি রাখা হয়, পণ্যের দাম বেশি রাখা হয়, এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয়। ঠিক এই কারণেই এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে। একেবারে নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চাই না। সার্চ কমিটি নিয়ে অনেকগুলো কথা হতে পারে। আমরা একটা কথাই বলেছিলাম যে যদি 5 জন ফেরেশতাকেও নির্বাচন কমিশনার হিসেবে বসানো হয়, তাহলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না সরকার, দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান। সার্চ কমিটি গঠনের ব্যাপারে আমি এটুকুই বলতে চাই, যেহেতু এই পজিশনগুলোতে, এই সাংবিধানিক পদগুলোতে যখন যেই সরকার ক্ষমতায় আসে, যেই দল ক্ষমতায় আসে, তারা আপ্রাণ চেষ্টা করে তাদের নিজেদের লোকদেরকে পদায়ন করতে। সুতরাং আমরা মনে হয় যদি আমরা ওপেন করে দেই সার্চ কমিটিটা, যে রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক, তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক, তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। সার্চ কমিটি গঠনের পরে আবারও আসছে যে ইলেকশন কমিশনার কারা হবেন, সার্চ কমিটি কাদেরকে ইলেকশন কমিশনার হিসেবে বসাবেন, সেখানেও আমি আবারও ফিরে যাব রাজনৈতিক দলগুলোর কাছে, বিকজ তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদের অনেক রকম দোষ আছে, সেটা নিয়ে আলোচনা করব পরে, কিন্তু তারাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং দেশের মানুষ। সুতরাং আবারও আমরা ফিরে যাব সেই রাজনৈতিক দলগুলোর কাছে, সেখান থেকে নাম আসুক ইলেকশন কমিশন হিসেবে তারা কাদেরকে দেখতে চান। সেই নামগুলো বিএনপি কাদের নাম দিচ্ছে, আওয়ামী লীগ কাদের নাম দিচ্ছে, জামাত কাদের নাম দিচ্ছে, জাতীয় পার্টি কাদের নাম দিচ্ছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কাদের নাম দিচ্ছে, একেবারেই পরিষ্কার, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হোক। সেই নামগুলোর উপরে আবারও বিতর্ক হবে, আলোচনা হবে, তাদের ব্যাপারে পক্ষে বিপক্ষে মত যাবে, সেখান থেকে ঠিক হবে। সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো। এখন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারে, যখন নির্বাচন কমিশন আইনটি আসলো সেই সময় আমি সংসদে ছিলাম, অনেকগুলো কথা আমি আমার সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে বলেছি, আমার ভাই শামীম হায়দার পাটোয়ারিও সেই সময় ছিলেন। অনেক আলোচনা হয়েছে, অনেকগুলো প্রস্তাব আমি সুনির্দিষ্ট প্রস্তাব স্ট্যান্ডিং কমিটিতে দিয়েছি, কোনো কিছুই শোনা হয়নি। এবং খুব ইন্টারেস্টিংলি দাড়ি কমা জাতীয় সংশোধনী 2টো নেওয়া হয়েছে এবং সেটা খুব বড় গলায় বলা হয়েছে যে আমরা বিরোধী দল থেকে সংশোধনী নিয়েছি। আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আসলে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা একেবারে নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চাই না। এবং এটা ছাড়তে চাই না বলেই চিফ জাস্টিস থেকে শুরু করে একেবারে ইউএনও পর্যন্ত সব আমার হতে হবে, আমার নিজের হতে হবে, এবং এমন হতে হবে যাতে আমি যা চাই, যেভাবে চাই, যখন চাই, যে প্রক্রিয়ায় চাই, এক্স্যাক্টলি ওইটাই ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আজকে খুব মাইনিউটলি লক্ষ্য করছিলাম, আমি দেখছিলাম আজকে কিন্তু আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নাই, কিন্তু গত 1.5 মাস আগেও আওয়ামী লীগ ছাড়া আসলে কিছুই আমরা চোখে দেখি নাই। এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখবেন আসে, বা অনেকে কমেন্টে লিখেন, বুঝলে বুঝ, না বুঝলে তেজপাতা। তো এই বক্তব্যগুলা যারা বোঝার মতন মানুষ, গিলু আছে কম বেশি, তারা বুঝতেছেন, আর যাদের মাথায় গিলু টিলু নাই তারা লাফাচ্ছে না, আরে ধুর এই না সেই না হালকা। তবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে শুরু করছি ভিডিওটা।
গেল 2023 সালের অক্টোবর মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল, মানে একটা সংগঠনের, গণতান্ত্রিক ছাত্র শক্তি। 2024 আগস্টের 5 তারিখ তাদের এই সংগঠনটার মাত্র 10 মাস সময় সম্ভবত হয়েছিল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 10 মাস। এই 10 মাসে 16 বছর যাবৎ ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলকে উপড়ে তুলে ফেলে দিয়েছে। আর এই টিমটা কারা জানেন? আজকের দিনে আপনারা যাদেরকে সমন্বয়ক দেখছেন তারা বিচ্ছিন্ন কেউ না, তারা প্রত্যেকেই সেই গণতান্ত্রিক ছাত্র শক্তির টিম মেম্বার। আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, নুসরাত তাবাসসুম বলেন, বা এখনো যে আরও যারা আছেন তারা সবাই কিন্তু এই পার্টিটারই অংশবিশেষ। তাহলে দেখেন, মানে এটা কেমনে সম্ভব হলো? আর পৃথিবীর কোনো দেশে এই ইতিহাসটা আছে কিনা জানি না, যে তারা একটা সংগঠন তৈরি করলো, তবে তারা দীর্ঘদিন অ্যানালাইসিস করেছে। বৈষম্য বিরোধী এই যে নামটা এমনি এমনি আসে নাই। আমরা ভাবছি আন্দোলনের সময় এক একজন এক এক জায়গা থেকে আসছে, সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হয়তো, কিন্তু এখন দেখা গেল কি তারা অনেক দিন আগে থেকেই একটা টিমের সাথে কাজ করছেন। সো এই টিমটারে হালকা নেওয়া। এবার আসেন, কেন বললাম যে সার্জিসের জন্য দুর্দিন আসতে পারে? কারণ আমাদের পলিটিক্সে অনেক ঘটনা ঘটে। এই মুহূর্তে বিএনপি এবং জামাতের যদি কাউকে আমলে নিতে হয়, সেটা নেওয়া উচিত সার্জিসকে, হাসনাতকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুই রত্ন। সার্জিস ব্যাকগ্রাউন্ডের ছাত্রলীগ, এটা মনে রাখেন, ছাত্রলীগ মানে একটা এক্সট্রা কোয়ালিটি আছে, বুলেট টাইপের হয়। আর এই পোলারের দেখে মনে হয় এটা বুলেট। তবে এই বুলেট এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রধান পোস্ট হোল্ড করছে, তার যে বক্তব্য, তার যে ভাষা বা তাদের যে কথোপকথন, সেখান থেকে স্পষ্ট মেসেজ ডক্টর ইউনূস সাহেবের সরকার একটা লম্বা সময় থাকবে। আর এই সময়ের মধ্যে নতুন আরও একটা রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান মাজিনা তিনি কিন্তু বলছিলেন যে একটা নতুন শক্তির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আর এইটাই হচ্ছে সেই শক্তি। ইতিমধ্যে তারা জাতীয় নাগরিক কমিটিও তৈরি করেছে। এখন এই সকল অ্যাক্টিভিটিসের পর তাদের যেটা প্রধান কাজ হচ্ছে, যেই শক্তিগুলো মাঠে আছে এগুলা যে পারফেক্ট না। যেমন তারা বলতেছে এক স্বৈরশাসকের হাত থেকে আরেক স্বৈরশাসকে দেব, এক চাঁদাবাজদের হাত থেকে আরেক চাঁদাবাজদের। আর আমাদের যে দলগুলো আছে, জামাত ইসলাম ছাড়া বাকিরা কিন্তু চাঁদাবাজির ব্যস্ত হয়েছে, দেখাও যাচ্ছে এগুলা, মানুষ এগুলো দেখছে, ফেসবুকে রিয়েকশন হচ্ছে। এই জিনিসটাকেই কাজে লাগানোর জন্য চেষ্টা করছে, আর এই বিষয়গুলোকে ফোকাস আনার জন্য চেষ্টা করছে। দল আর মার্কা দেখার সময় শেষ, জনগণের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে কে? সার্জিস। দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। বেসিক্যালি এইটাই তো হয় আন্তর্জাতিক দেশে, রাজনীতিতে, উন্নত দেশে এইটাই হয়। আমাদের দেশে শেখ পরিবার হইতে হবে, জিয়া পরিবার হইতে হবে। জামাতের ভিতরে আবার দেখেন ভিন্ন। গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমিরে জামাতের কেউ না বলে তারা পরিচয় দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। কিন্তু আমাদের অন্য দলগুলোর ব্যাপারে ভাবা যায়, বা জাতীয় পার্টির ব্যাপারে ভাবা যায়, এরশাদের ভাই, এরশাদের বউ কথা কইতে পারে না, 82 বছরের বুড়ি থুতু ভরে মুখ দিয়া, হেও ভাই দলটারে হোল্ড কইরা এই জায়গাতে চালাইতে চায় টাকার জন্য, ক্ষমতার জন্য। তবে রাজনীতিতে নতুন বাতাস নিয়ে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্লুটুথ বয় সার্জিস। 13 সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের মাঠে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে যে নাগরিক মতবিনিময় সভা, সেই সভায় মন্তব্য করেন। সভাটার নাম কি? দুর্নীতি এবং চাঁদাবাজি, যেটা সারা বাংলাদেশে ব্যবসায়ী থেকে শুরু করে একজন ফুটপাতের সাধারণ পিঠা বিক্রি করে, যে ভাপা পিঠা, আরো বিভিন্ন, এই মানুষগুলো এদের শিকার হয়, ফকির পর্যন্ত চাঁদা দিতে হয়। আর দুর্নীতির মধ্যে সরকার প্রশাসন সেক্টর কানেক্টেড হয়ে থাকে। তো সার্জিস বলছেন, হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার বা থাবা দেওয়ার চেষ্টা করে, তাহলে পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে সেই শকুনকে চিরে উপড়ে ফেলতে হবে। শব্দ প্রয়োগ বুঝছেন? যারা বোঝার তারা বুঝতেছেন। সার্জিস বলছেন যে আপনার সৃষ্টিকর্তা আমাদের দেশের এক পাশ দিতে, আচ্ছা ভারত সম্পর্কে এখানে সে কথা বলছে, অন্য জায়গায় বলবো। বলা হচ্ছে কোনো মানুষকে পোশাক বা দাড়ি টুপি দেখে জাজ করা যাবে না। এটা আমাদের মধ্যে আছে, ধর্মীয় একটা ফিলিংস আছে যে আমরা দাড়ি টুপি পোশাক দেখলে মনে করি একটু হুজুর, এটা আসলে ধর্ম থেকে অনুভূতি। সার্জিস ওইটাই বলছে যে মানুষকে তার কাজ দেখে মূল্যায়ন করতে হবে। এতদিন বিএনপি নিয়ে কথা বললেও এখন কিন্তু জামাত নিয়েও সরাসরি কথা বলেছে। কেউ অন্যায় করলে, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করলে তাকে সহ তার আশ্রয় প্রশ্রয়দাতাকে আইনের আওতায় এনে আপনার বিচার করতে হবে। ফেসিস্ট হাসিনা যাওয়ার পরে অন্য গোষ্ঠী কতিপয় মানুষ যদি একই কাজ করে, আমরাও তাদেরকে সমর্থন দেব না। এই ফেসিস্টকে কায়েম করতে চাইবে যারা, তারা আবার মামলা দিয়ে টাকার ব্যবসা শুরু করবে।
তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। তো এখানে আপনি দেখেন এখানে অনেক কিছুই এই ছেলেটার মধ্যে যা বলছে, প্রত্যেকটা মানুষ যা শুনতে চায় বেসিক্যালি এই কথাগুলাই বলছে। মানে মোট কথা হচ্ছে বিএনপি এবং জামাতের জন্য সার্জিস একটা হেডেক হয়ে দাঁড়াবে আর কয়েকটা মাস পরে। তো যেই নমুনা এই পোলা জানি বেশি দিন বাঁচে কিনা, আবার অন্য কোনো দল বা অন্য কোনো পক্ষ ভারতের হইতে পারে সামহাও এই ছেলেটা নিয়ে শেষ করে দেয়, তখন আরেকটা শক্তি এখানে রাজনৈতিক খেলার সুযোগ হয়ে যাবে। অনেক কিছু, কিন্তু এই ছেলেটার জীবনের নিরাপত্তা নিয়ে আমি নিজেই শঙ্কিত আছি তার বক্তব্যের কারণে। কারণ সে যখন বক্তব্য দেয় আপনি দেখবেন ভারতের ছাইড়া কোনো কথা বলে না। বিএনপি জামাত আজকে জামাত সহ ধরছে, তো সব দলের বিরুদ্ধে তার অবস্থান। আসলে বাংলাদেশের পক্ষে যার অবস্থান হবে, আমরা দলভিত্তিক যদিও সবাই বিভক্ত, কারণ দলের বাইরে রাজনীতি নাই ওই দেশে, কিন্তু আমরা যে বাংলাদেশ চাই, আমাদের রাজনৈতিক দলগুলো আসলে কিন্তু সেটা উপহার দিতে পারে নাই। এই যে দেখেন সরকার পতনের পর অনেকগুলো মামলা হচ্ছে, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, তো সব মামলার সব অপরাধী কি আপনার ধরেন সঠিক? আমার এলাকায় একটা মামলাতে 358 জনের আসামি করা হয়েছে, যেই মানুষটা বহুত আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। 358 জনের মামলা দিয়ে দিছে এই মানুষটা রোড অ্যাক্সিডেন্টের মামলাটা। তাহলে আপনি কি বলবেন? তাহলে এই যে গত 16 বছর যেগুলো হয়েছে এগুলোরও নির্বাহী আদেশে খারিজ করে দেওয়া উচিত। তদন্ত কইরা যারা প্রকৃত আসামি, এখন তদন্ত যাদের হাতে তারাই তো দুর্নীতিতে মগ্ন হয়ে গেছিল বা অতীতেও ছিল। এখনো দেখেন বিভিন্ন থানায় আপনি ঢুকে দেখেন বিএনপির নেতাদের দেখলে ওসি সালাম দিয়ে ফেলে, কারণ তারা ভাবে স্যার আসলে স্যারের খেদমত। এই যে গোলামির মেন্টালিটি ঢুকে গেছে সব জায়গায়, পুলিশ প্রশাসন এলাকার মধ্যেও, দোকানে হাটে ঘাটে, মানে এরকম দৃশ্যটা দেখতেছে। তো এটা তো আরেকটা বাংলাদেশ আনতে পারবে না, একটা টু আরেকটা। ওই যে চরমোনা একটা কথা বলছে, আওয়ামী লীগের পরে বিএনপি আসে, বিএনপির পরে ঘুষখোর কি বন্ধ হয়? ঘুষ খাওয়া বন্ধ হয় না, সাদাবাজি বন্ধ হয় না, জাস্ট চেহারাটা বদলায়, দলটা বদলায়, পোস্টারটা বদলায়, কারণ নীতিটা বদলাচ্ছে না। নীতিটা বদলাবে কে? কোনো রাজনৈতিক সরকারি নীতি বদলাবে না, প্রতিহিংসা পরায়ণতেই দেখাবে। তো সেই ক্ষেত্রে 53 বছরে এমন ঘটনা প্রথম ঘটেছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। আমরাও চাই যে দলই করি ভাই, আপনি একটা দল করেন, আমি একটা দল করি, সমস্যা নাই তো, ভালো কাজ দিয়ে প্রতিযোগিতা করি। আমার দল ক্ষমতা থাকলে আপনারে দৌড়ামো, আবার আমি আমার দলের নিয়ে কথা কইতে গেলে আমি মামলার আসামি হয়ে যাবো, কারণ দ্বিমত প্রশ্নের সুযোগ নেই। আপনি আপনার দল নিয়ে কথা কইতে গেলে আপনারে এলাকাগতভাবে নানান ঝামেলায় ফেলা হবে। এগুলোর তো অবসান দরকার। রাজনীতি হোক দেশের জন্য, রাজনীতি হোক মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য। প্রতিপক্ষকে দমন করে না, প্রতিপক্ষকে আমারই তো ভাই, আমারই তো এলাকা, আমারই তো মানুষ। তবে সার্জিসের এরকম অ্যাক্টিভিটিজে যে কোনো সময় তারা নাই করে দিতে পারে একটা তৃতীয় পক্ষ। ছেলেটারে প্রোটেকশন দেওয়া দরকার। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।